বহুকাল পূর্বে এক রাজা ছিল। সেই রাজার তার আর্থিক প্রতিপত্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু তার কোনো অভাব ছিল না, কিন্তু তার মনে কিন্তু একটা দুঃখ ছিল। কেন? কারণ সেই রাজা ছিল নিঃসন্তান। ইতিমধ্যে তো সেই রাজপ্রাসাদে একজন সন্ন্যাসী কিন্তু আসেন, যেখানে তোমাদের ওই সন্ন্যাসী রাজপ্রাসাদে এসে কিন্তু রাজাকে বলবে যে তোমার যে মনের যে কষ্ট, তোমার যে এই অর্থ প্রতিপত্তি, এই যে বৈভব, অর্থাৎ তোমার যদি সন্তান যদি না থাকে তাহলে কি হবে? এই সমস্ত গোটাটাই তো ওয়েস্ট। তো আমি একটা কিন্তু ওষুধ কিন্তু মেডিসিন কিন্তু, অর্থাৎ সন্ন্যাসী বলবে যে সে একটা মেডিকেশন করবে, অর্থাৎ সে একটা মেডিসিন দেবে, ড্রাগ দেবে, যেটা খাওয়ার পর কিন্তু তার স্ত্রীর কিন্তু যমজ টুইন সন্তান হবে। এবং কন্ডিশন কিন্তু একটাই, যে ওই সন্তান হওয়ার পর একটা সন্তানকে কিন্তু, অর্থাৎ একজন প্রিন্সকে কিন্তু সেই সন্ন্যাসীকে কিন্তু হ্যান্ড ওভার করতে হবে, দিতে হবে। তো এই মতো অবস্থায় তো রাজার কাছে কোনো সেকেন্ড কোনো অপশন নেই। তো অপশন না থাকায় সে কিন্তু সন্ন্যাসীর কথাই রাজি হয়ে যায়। এবং রাজি হয়ে যাওয়ার পর যখন সেই ওষুধ, যখন মেডিসিন যখন তার স্ত্রীকে রাজামশাই দেন, তারপর মানে সেই টাইমে যখন অর্থাৎ রানী যখন তার টুইন প্রিন্সের জন্ম দেয়, তখন সেই দুই প্রিন্স তিনি অতি সুন্দর একদম হ্যান্ডসাম, একদম খুব সুপুরুষ একজন প্রিন্স আস্তে আস্তে তারা গড়ে ওঠে। প্রত্যেকটা দিক থেকেই কিন্তু তারা নিখুঁত, লেখাপড়া থেকে আরম্ভ করে, পড়াশোনা থেকে আরম্ভ করে, তীরন্দাজ থেকে মানে ঘোড়সাওয়ারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা কিন্তু একদম নিখুঁত একদম প্রদর্শন করতে থাকে। এবং ইতিমধ্যে রাজা এবং রানীর মধ্যে কিন্তু মনে মনে একটা ভয় কিন্তু, উৎকণ্ঠা কিন্তু তাদের লেগেই থাকে, কারণ কখন সেই সন্ন্যাসী আসবে এবং তার একজনকে চেয়ে নিয়ে যাবে। এরকম করে অতিবাহিত হতে 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 কিন্তু মোটামুটি 16টা, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, এরকম করে যেতে যেতে কিন্তু মোটামুটি 16টা বছর কিন্তু অতিক্রম হয়ে যাওয়ার পর সাডেনলি একদিন কি দেখেন, যে তাদের রাজদরবারের গেটের সামনে কিন্তু সেই সন্ন্যাসী কিন্তু একদিন উপস্থিত। বাস হয়ে গেল, রাজা রানীর তো মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ দুই সন্তানই তো তার কাছে সমান, কাকে এবার দেবে? এবার সেই তাকে মানে যে বড়কে দেবে না ছোটকে দেবে? এবার যদি নাও দেয় তাহলে কিন্তু সেই সন্ন্যাসীর অভিশাপে কিন্তু গোটা রাজ্য থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু মানে সাম্রাজ্যটাই কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এটাই হচ্ছে তোমাদের আজকে আমরা পড়বো। এর পরবর্তী অংশটা জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম, এটা আমরা লাইন বাই লাইন কিন্তু সমগ্র গল্পটা কিন্তু জানবো, যেটা তোমাদের 3 নম্বর অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে 3 নম্বর যে পোয়েম স্টোরিটা রয়েছে, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। নাম শুনেই বুঝতে পারছো, দ্য ম্যান উইশ টু বি পারফেক্ট। এটা তোমার লালবিহারী দের লেখা দ্য ফোকটেলস অফ বেঙ্গল যে সংকলন রয়েছে সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, যেটা আমরা প্রিভিয়াসলি অলরেডি ডিসকাস করেছি। এটা 1883 সালে এটা কিন্তু এটা কি হয়েছিল, ফার্স্ট পাবলিশ হয়েছিল। এবং এই যে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এটা হচ্ছে তোমার 14তম গল্প। এই গল্পের মেন যে বিষয়বস্তু, ঠিক আছে, দ্য ভিক্টরি অফ গুড ওভার ইভিল, অর্থাৎ খারাপের ওপর ভালোর জয়, এটা হচ্ছে কিন্তু গল্পের মেন তোমাদের বিষয়বস্তু। অর্থাৎ সামাজিক যে কার্যকলাপকে মানে মানে অসামাজিক কার্যকলাপকে দূর করে সামাজিক যে মূল্যবোধ এবং ইতিবাচক মূল্যবোধ আনার উদ্দেশ্যেই কিন্তু তোমাদের এই গল্পটা, যার প্রাইম অবজেক্ট হচ্ছে মানে আমরা বলতে পারি প্রমোটিং। এই গল্পের মাধ্যমে প্রমোট করতে চেয়েছে তোমাদের সোশ্যাল ভ্যালু, পজিটিভ তোমার চেঞ্জ, এইগুলো দিয়ে কিন্তু এই গল্পগুলো মানে এই গল্পগুলোর মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে ইনকালকেট করতে চেয়েছেন। সেই জন্যই তোমাদের এই গল্পগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। কি বলেছে? ওয়ান্স এ টাইম এ রিলিজিয়াস মেন্ডিকেন্ট। রিলিজিয়াস মেন্ডিকেন্ট মানে এখানে মেন্ডিকেন্ট মানে হচ্ছে তোমার ওই সন্ন্যাসী টাইপের, অর্থাৎ সন্ন্যাসী, ধরো সাধু সন্ন্যাসী, যার নিজস্ব কোনো জিনিসপত্র নেই, পরের
মানে অর্থাৎ আশ্রয় তারা যারা বেঁচে থাকে, খাওয়ার দাওয়ার থেকে আরম্ভ করে চেয়ে ভিক্ষা করে যারা খায়। তো কেম টু দ্য কিং টু এ কিং হু হ্যাড নো ইস্যু, অর্থাৎ কোনো কারণ ছাড়াই সে রাজার কাছে এলো। অ্যান্ড সেড টু হিম, তাকে বলল, অ্যাজ ইউ অ্যাংজিয়াস টু হ্যাভ এ সান, বলছে তুমি কি একটা পুত্রের জন্য তুমি উদ্বিগ্ন? হারমিটটা এসে অর্থাৎ সেই সন্ন্যাসী এসে বলছে, আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ, অর্থাৎ আমি তোমার রানীকে একটা কি করবো, একটা ড্রাগ দেবো, অর্থাৎ একটা ওষুধ দেবো, বাই সোয়ালোয়িং, অর্থাৎ যেটা গিলে খাওয়ার পর কি হবে, হুইচ সি উইল গিভ বার্থ টু টুইন সান, অর্থাৎ সেই ওষুধটা খাওয়ার পর কিন্তু সে কিন্তু দুটো মানে যমজ সন্তানের জন্ম দেবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন on this condition that of those twins you will give one to me, অর্থাৎ আমি কিন্তু এই যে মেডিসিনটা দিচ্ছি কিন্তু তার একটা শর্ত আছে। কি শর্ত? যে এখানে যে দুটো টুইন হবে তার মধ্যে একজনকে কিন্তু আমাকে দিতে হবে। এখানে তো রাজার তো আর কোনো সেকেন্ড কোনো অপশনই নেই, যেহেতু তার বাচ্চা হচ্ছিল না। তো এখানে কি হলো, অ্যান্ড কিপ দ্য আদার ইয়োরসেলফ, অর্থাৎ তোমাকে একটা কি করতে হবে, আমাকে একটা দিতে হবে তোমাকে, আর আরেকটা যেটা থাকবে সেটা তুমি রাখবে। দ্য কিং থট দ্য কন্ডিশন সামহোয়াট হার্ড, অর্থাৎ এই কন্ডিশন, এই যে শর্তটা দেখলো যে খুব একটা কঠিন শর্ত। কেন? কারণ একজন সন্তান হচ্ছে না সেটা ঠিক আছে, কিন্তু একজন সন্তান হওয়ার পর তাকে জন্ম দেওয়ার পর নিজের সন্তানকে অন্যজনকে দেওয়া, সেটা প্রচন্ড একটা বেদনাদায়ক ব্যাপার। সুতরাং রাজার কাছে এই ডিসিশনটা ছিল কিন্তু খুবই মানে একদম খুবই শক্ত একটা ডিসিশন। বাট অ্যাজ হি অ্যাংজিয়াস টু হ্যাভ সান টু বিয়ার হিজ নেম, কিন্তু সে যেহেতু তার নাম, তার মানে রাজ্য বৈভব বহন করার জন্য একজন তো চাই, সুতরাং সেই নিয়ে সে উদ্বিগ্ন ছিল। অ্যান্ড কি হচ্ছে, ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড দ্য কিংডম, এবং তার ইনহেরিট মানে হচ্ছে তার উত্তরাধিকারী সূত্রে পাওয়া তার ধন সম্পত্তি, তার রাজত্ব কাউকে না কাউকে তো পেতে হবে, তো কেউ তো ছিল না। তো কি হলো, অ্যাট লাস্ট হি এগ্রিড টু দ্য টার্মস, অর্থাৎ অবশেষে সে কিন্তু এই শর্ততে কিন্তু সে রাজি হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে, যে টুইনের মধ্যে একটা হারমিটকে দেবে, অর্থাৎ একটা তোমার ওই ম্যান্ডিকেন্টকে দেবে, অর্থাৎ সন্ন্যাসীকে দেবে, আর একটা তার কাছে রাখবে। অ্যাকর্ডিংলি, অর্থাৎ মানে শর্ত ওয়াইজ কি হলো, দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, অর্থাৎ সেই যখন সেটা সেবন করলো, অর্থাৎ সেই যখন খেলো, অ্যান্ড ইট ডিউ টাইম, এবং সময়ের মধ্যে গিভ বার্থ টু সন্স, অর্থাৎ দুটো পুত্রের কিন্তু জন্ম হলো। দ্য টুইন্স ব্রাদার্স বিকাম 1 year old, অর্থাৎ এই যমজ ভাই তাদের বয়স কত হলো, 1 বছর। 2 years old, 2 বছর। 3 years old, 3 বছর। 4 years old, 4 বছর। 5 years old, 5 বছর। and still the mendicant did not appear to claim his share, অর্থাৎ বাচ্চা হওয়ার পর, অর্থাৎ এই রাজপুত্ররা আস্তে আস্তে তাদের বয়স বাড়তে লাগলো, 1 বছর, 2 বছর, 3 বছর এগুলো বাড়তেই লাগলো, এবং তারা মনে মনে তাদের একটা ভয় ছিল যে হয়তো সেই সন্ন্যাসী এসে তাকে চেয়ে নিয়ে যাবে, কিন্তু বছর অতিক্রান্ত হয়েই যায়, কিন্তু সে কিন্তু আসে না তার ক্লেম নিতে, অর্থাৎ একজন পুত্রকে তার কাছ থেকে নিতে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন দেয়ারফর থট, তারা ভাবলো, দ্যাট দ্য মেন্ডিকেন্ট, অর্থাৎ ওই সন্ন্যাসী হয়তো কি হয়েছে, হু ওয়াজ ওল্ড, সে ছিল খুব যখন এসছিল রাজপ্রাসাদে তার বয়স কিন্তু যথেষ্ট ছিল, সে বৃদ্ধ ছিল, অ্যান্ড ওয়াজ ডেড, এবং সে কিন্তু হয়তো মারা গেছে, সেই জন্য সে আসেনি, অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস, এবং সেই জন্য তাদের মনে থেকে যে শঙ্কা যে তাদের পুত্রকে দিতে হবে, এই একটা ভয় যে সবসময় কাজ করতো, সেটা তাদের ইরাডিকেট হয়ে গেল, দূর হয়ে গেল। তারা ভাবলো হয়তো সেই সন্ন্যাসী কিন্তু মরে গেছে। বাট দ্য ম্যান্ডিকেন্ট ওয়াজ নট ডেড, সে কিন্তু মরেনি। তাহলে কি হলো দেখো, বাই লিভিং, কিন্তু সে বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার কেয়ারফুলি, সে জীবিত দশায় কিন্তু সেই আস্তে আস্তে কিন্তু সে বছরগুলো সে কিন্তু গুনছিল যে কত বছর হলো। দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটার্স, এবং সেই রাজকুমারদেরকে কি হলো, যে টিউটর মানে হচ্ছে গৃহশিক্ষকের আন্ডারে দেওয়া হলো, অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস ইন লার্নিং, এবং তারা খুব দ্রুতগতি তাদের পঠন পাঠনে কিন্তু তারা উন্নতি করতে লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অফ রাইডিং অ্যান্ড দ্য শুটিং উইথ দ্য বো, এবং তারা
রাইডিং অর্থাৎ ঘোড়সাওয়ার থেকে আরম্ভ করে তীরন্দাজি থেকে আরম্ভ করে তারা একদম সুকৌশল একদম অর্জন করলো, মানে কৌশলতা অর্জন করলো। অ্যান্ড দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং তারা ছিল একদম নিদারুণ একটা কি ছিল, একদম অসাধারণ, একদম তারা সুপুরুষ মানে একদম খুব সুন্দর ছিল, কিউট ছিল। অ্যান্ড দে ওয়ার অ্যাডমায়ার বাই অল দ্য পিপল, এবং তাদেরকে দেখে যে কোনো লোকই কিন্তু কি হতো, প্রশংসা করতো বা অভিভূত হয়ে যেত। When the princess were 16 years old, Mendicant made his appearance at the palace gate. অর্থাৎ যখন এবার এই প্রিন্সেসদের বয়স যখন কত হলো, অর্থাৎ তোমার 16 বছর হলো, তখন সাডেনলি কি হলো, ওই মেন্ডিকেন্ট কিন্তু এই রাজপ্রাসাদের দরবারে কিন্তু এসে পৌঁছালো, গেটে এসে পৌঁছালো, উপস্থিত হলো। অ্যান্ড হি ডিমান্ডেড, এবং সে দাবি করতে লাগলো দ্য ফুলফিলমেন্ট অফ কিংস প্রমিস, এবং সে বললো এবার তুমি রাজা, তুমি যে কি করেছিলে, আমাকে যে প্রমিস করেছিলে, এবার সময় এসছে তোমার কিন্তু সেই দাবিটাকে অর্থাৎ তোমার প্রমিসটাকে পূরণ করা, অর্থাৎ একজন প্রিন্সকে আমাকে দেওয়া। দ্য হার্ট অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার ড্রাইড আপ। ড্রাইড আপ মানে হচ্ছে একটা তোমার ফেজাল ভাব, যা মানে হচ্ছে ফেল্ড, মানে নিদারুণ ভাবে কোন কষ্ট পাওয়া, ঠিক আছে। অর্থাৎ এটা শুনেই কিন্তু তাদের মন কিন্তু একদম মানে বেদনায় একদম বিদীর্ণ হয়ে গেল, মানে অবভিয়াসলি হবে, যেহেতু এতদিন যে ভয়টাই করছিল সেটাই হলো। এবং উইদিন দেম, এবং দে থট দ্যাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অফ লিভিং। তারা হয়তো ভাবছিল যে এই যে ম্যান্ডিকেন্ট, এ কিন্তু হয়তো কোনো জীবিত মানে জীবন্তদের দেশে নেই, মানে অর্থাৎ সে বেঁচে ছিল না। বাট হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ, কিন্তু তাদের অবাক করে হোয়েন দে স হিম স্ট্যান্ডিং ইন দ্য গেট ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংস, অর্থাৎ তারা ভাবছিল তারা মৃত, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে সেই ম্যান্ডিকেন্ট, এক রক্ত মাংসের সেই ম্যান্ডিকেন্ট কিন্তু তাদের সামনে উপস্থিত হলো, অর্থাৎ সে জীবিত। অ্যান্ড ডিমান্ডিং ওয়ান অফ দ্য ইয়ং প্রিন্সেস ফর হিমসেলফ, এবং সে নিজের জন্য একজন প্রিন্সকে কিন্তু দাবি করতে লাগলো। দ্য কিং অ্যান্ড দ্য কুইন প্লাঞ্জ ইন্টু সি অফ গ্রিপ, অর্থাৎ প্লাঞ্জ ইন্টু দ্য সি অফ গ্রিপ মানে অর্থাৎ তাদের মনে মানে বলা যায় যে একদম দুঃখ, যে এত একদম কিং এবং কুইন একদম তারা যেন একদম তারা দুঃখের সাগরে তাদের ডুব দিল, ঝাঁপ দিল, মানে এত চারিদিকে অন্ধকার দেখছে, কিভাবে তার একজন রাজপুত্রকে দেবে, দুটোই তো তার কাছে সমান। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট হাউএভার, কিছুই করার নেই, কিন্তু যাই হোক কি করতে হবে, বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, ঠিক আছে, যে কোনো কিছু রাস্তা নেই, একজনকে কিন্তু প্রিন্সকে ভাগ করতেই হবে, অর্থাৎ ওকে দিতেই হবে। ফর দ্য মেন্ডিকেন্ট might by his cards turn into the ashes, not only both princess but also the king, queen, palace and the whole kingdom to boot মানে হচ্ছে beside, অর্থাৎ টু বুট মানে বিসাইড বা তাছাড়া, অর্থাৎ তাছাড়া কি করে, তাকে যদি না দেয় সেকেন্ড কোনো অপশন কিন্তু নেই, তাহলে কিন্তু এই রেগে গিয়ে কি করবে, এই ম্যান্ডিকেন্ট এমন অভিশাপ দেবে, অর্থাৎ এমন অভিশাপ, সেই অভিশাপের ফলে এই রাজপুত্র থেকে আরম্ভ করে রাজা রানী তার সমস্ত মানে যে তোমার রাজত্ব আছে সব কিন্তু ভস্মে পরিণত হয়ে যাবে, অর্থাৎ ছাই হয়ে যাবে, মানে এরকম অভিশাপ দিতে পারে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, ঠিক আছে, কিন্তু বাট ওই দুজনের মধ্যে কিন্তু কাকে দেবে, তাই তো। দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ আদার, অর্থাৎ একজন তো দুটোই তো সমান প্রিয়, কাকে দেবে সেটাই বলছে। এ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্ট অফ দ্য কিং অ্যান্ড কুইন, অর্থাৎ এই যে কাকে ফিয়ার, একটা বেদনাদায়ক, একটা ভয়াক্ত একটা কি একটা স্ট্রাগল, একটা দ্বন্দ্ব তাদের মনের মধ্যে সৃষ্টি হলো, আছে বড়টাকে দেবো না ছোটটাকে দেবো, দুটোই তো সমান, দুটোই তো তার কাছে সমান প্রিয়, কাউকে তো দেওয়া সম্ভব নয় প্রকৃতপক্ষে। অ্যাজ ফর দ্য ইয়ং প্রিন্সেস ইচ অফ দেম সেড আই উইল গো, অর্থাৎ এই যে দোলাচলের মধ্যে, এই যে এক যে ডাউটের মধ্যে দুজন প্রিন্সের মধ্যে দুজনেই বলে উঠলো, একজন বড়টা বলছে আমি যাবো, আবার ছোটটা বলছে আমি যাবো। তারপর কি বলছে দেখো, দ্য ইয়াঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার, অর্থাৎ যে ছোট প্রিন্স অর্থাৎ রাজকুমার, সে বড় রাজকুমারকে কি বলছে, ইউ আর ওল্ডার, বলছে তুমি বড়, ইফ অনলি বাই ফিউ মিনিটস, যদি কিছু ক্ষণিকের সময়ের জন্য তুমি বড়, অর্থাৎ তুমি আগে হয়েছে সেই জন্য তুমি বড়, বাট ইউ আর দ্য প্রাইড অফ ফাদার, তুমি হচ্ছে বাবার গর্ব, তাই না। এবং ইউ রিমেন অ্যাট হোম, তুমি তাহলে যেহেতু তুমি বাবার গর্ব, তুমি বাড়িতে থাকো। আই উইল গো উইথ দ্য মেন্ডিকেন্ট, আমি এই মেন্ডিকেন্ট অর্থাৎ এর সাথে তোমার সাধুটার সাথে আমি যাচ্ছি। দ্য এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার, কিন্তু আবার এল্ডার
আবার ইয়াঙ্গারকে কি বলছে, ইউ আর দ্য ইয়াঙ্গার দেন আই অ্যাম, অর্থাৎ তুমি হচ্ছে আমার থেকে ছোট, অর্থাৎ বড়দের তো একটা রেসপন্সিবিলিটি থাকে ছোটদের প্রতি, সেটাই বলছে। ইউ আর দ্য জয় অফ মাদার, অর্থাৎ তুমি হচ্ছে মায়ের আনন্দ, ঠিক আছে, মায়ের স্নেহ তুমি। ইউ রিমেন হোম অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো। আই উইল গো টু দ্য উইথ দ্য মেন্ডিকেন্ট, আমি কিন্তু এই সন্ন্যাসীর সাথে যাব। আফটার এ গ্রেট ডিল অফ ইয়ে অ্যান্ড নে, ইয়ে অ্যান্ড নে মানে হচ্ছে ইয়েস অর নো, অর্থাৎ এই যে গ্রেট, এই একটা ডিল, মানে এই যে দ্বন্দ্বের মধ্যে কি হলো, মানে গ্রেট ডিল মানে বোঝাপড়ার মধ্যে কি হলো, আফটার এ গ্রেট ডিল অফ মোর্নিং, এই যে বেদনাদায়ক এই মানে এই দ্বন্দ্বের মধ্যে কি হলো, দ্য অ্যান্ড ল্যামেন্টেশন এবং বিলাপের মধ্যে কি হলো, আফটার কুইং হ্যাড ওয়েটেড হার ক্লোথস, অর্থাৎ এতই তার মনে, কুইনের মনে, রানীর মনে এতই দুঃখ, সে তার চোখের জলে কিন্তু তার কাপড় ভিজিয়ে ফেলেছে, ঠিক আছে, যেহেতু একজনকে না, একটা পুত্রকে তাকে তো দিতেই হবে, দুটো পুত্রই তো তার কাছে সমান, ঠিক আছে, সেই জন্য উইথ আর টিয়ার্স, চোখের জলে। দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিকেন্ট, অর্থাৎ বড় যে প্রিন্স, অর্থাৎ বড় রাজকুমারকে কিন্তু মানে অবশেষে স্থির হলো যে বড় রাজকুমারী কি হবে, ওই মেন্ডিকেন্টের সাথে যাবে, স্থির হলো। বাট বিফোর দ্য প্রিন্স left his father's roof, he planted with his own hand a tree in the courtyard of the palace, অর্থাৎ সে বড় রাজকুমার যাওয়ার আগে কিন্তু সে কি করলো, তার বাড়ির লাস্ট মুহূর্তে, তার বাড়ির যেতে ছাড়ার আগে কি করলো, সে কিন্তু সে কোর্টইয়ার্ড অর্থাৎ উঠোনে আঙিনায় কিন্তু একটা গাছ কিন্তু সে পুঁতে গেল। অ্যান্ড said to the parents and brother, এবং তার পিতামাতাকে, অর্থাৎ রাজা এবং রানীকে এবং তার ভাইকে কি বললো, দিস ট্রি ইজ মাই লাইফ, এই যে গাছটা পুঁতে গেলাম, এই গাছটাই হচ্ছে কিন্তু আমার জীবন। কেন? when you see the tree green and fresh, যখন তুমি দেখবে ওই গাছটা গ্রিন, বেশ সতেজ এবং সবুজ হয়ে আছে, then you know, তুমি তখন বুঝতে পারবে that it is well with me, আমি ঠিক আছি। when you see the tree fade, যখন দেখবে একটু গাছ একটু বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, in some parts, কিছু অংশ, then মানে no what, then তুমি তখন বুঝতে পারবে that I am ill, মানে আমি অসুস্থ। and when you see the whole tree fade, অর্থাৎ যখন তুমি দেখবে যে গোটা গাছটাই একদম মূর্ছে গেছে, অর্থাৎ বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেছে, তখন তুমি then know that what, তখন তুমি বুঝতে পারবে বা তোমরা জানবে যে I am dead and gone, আমি হয়তো সেই মুহূর্তে আমি আর নেই। অর্থাৎ একটা ইন্ডিকেশন কিন্তু দিয়ে গেল সেই গাছটাকে, যেহেতু সে তাদের কাছ থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই গাছটাই হচ্ছে তার ইন্ডিকেশন। যদি গাছটা সতেজ থাকে সে তখন গিয়ে ভালো আছে, যদি গাছে কিছু একটা পার্টলি একটা অংশ যদি ফেড হয়ে যায় তখন জানতে হবে সে অসুস্থ, যদি গোটা গাছটাই যদি ফেড হয়ে যায় তাহলে জানতে হবে সে আর কিন্তু বেঁচে নেই, এটা কিন্তু বললো। and when you see the whole tree fade, এটা তো বললাম, then kissing and the embracing the king and queen and his brother, he followed the mendicant, এবং তারপরে সে কি করলো, এমব্রাসিং মানে হচ্ছে তোমার আলিঙ্গন করলো, অর্থাৎ তারপরে সেই লাস্ট মুহূর্তে বিদায় বেলা, অর্থাৎ তার মা বাবাকে মানে একটা চুম্বন করে এবং তার কি করলো, সবাইকে আলিঙ্গন করে কিন্তু সে কিন্তু চলে গেল ওই সাধুর সাথে। As the mendicant and the prince were wending their way towards the forest, they saw some dogs কি হচ্ছে whelps on the roadside, যখন সে এবার রাজকুমার, সেই বড় রাজকুমার এবং হারমিসে যাচ্ছিল, তখন কি রাস্তায় কি দেখতে পেলো, একটা তোমার ওয়েন্ডিং মানে যাচ্ছিল, তখন রাস্তার ধারে তারা দেখতে পেলো ডগস whelps, অর্থাৎ কুকুর ছানা, ঠিক আছে, কুকুরের ছানাকে রোড সাইড। one of the whelps said to the dam মানে হচ্ছে তোমার যে কোনো পশু বা পাখির তাদের প্যারেন্ট, অর্থাৎ মা, অর্থাৎ মাদার ইয়েকে বলা হয় ড্যাম, অর্থাৎ তাদের মাকে কি বলছে, মাদার, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান, বলছে সে কুকুরছানা বলছে আমার মনে মনে ইচ্ছা হচ্ছে মা, আমি কিন্তু ওই যে রাজকুমারটা যাচ্ছে না ওর সাথে কিন্তু আমি যাব, ঠিক আছে, হ্যান্ডসাম। উই মাস্ট গো হু মাস্ট বি প্রিন্স, ওই যে দেখো ওই যে যাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই ও কিন্তু একদম হ্যান্ডসাম, ও কিন্তু একদম রাজকুমার হবে। দ্য ড্যাম সেট, অর্থাৎ মা তখন বলছে গো, যাও। and the prince gladly took the puppy as his companion, এবং সেই প্রিন্স কি করলো,
সেই পাপিকেও কিন্তু অর্থাৎ কুকুরছানাটাকে তার কিন্তু সঙ্গে নিয়ে নিল। দে হ্যাড নট গন ফার, তারা খুব একটা বেশি দূর যায়নি, when তখন আপন এ ট্রি, একটা গাছে, কি রোড সাইড, রাস্তার ধারে একটা গাছে, স এ হক, হক মানে হচ্ছে তোমার কি বলবো, একটা তোমার দেখলো, মানে বাজ পাখি দেখলো। অ্যান্ড ইটস ইয়ং ওয়ান্স, এবং তার সেই বাজ পাখিটার সেই বাচ্চাটা রয়েছে, এবং তারা কি বলছে, ওয়ান অফ দ্য ইয়ং ওয়ান সেড টু হিজ ড্যাম, তাদেরও সেই কুকুরছানার বাচ্চাটা যেমন পাপিরা যেমন তার মাকে বলেছিল, তাদের মধ্যে সেই বাজ পাখির ছানাটাও কিন্তু তার মাকে কি বলছে, দেখো কি বলছে, মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান হু মাস্ট বি দ্য সান অফ কিং। বলছে দেখো দেখো মা, আমার মনে হচ্ছে ওই যে হ্যান্ডসামটা, যে সুপুরুষ যে রাজকুমার আসছে, ও মনে হচ্ছে একটা রাজার ছেলে, আমি ওর সাথে যাব, তাই তো। দ্য হক সেড, তারপরে সেই তার বাজ পাখি মাটা কি বলছে দেখো, বলছে গো, হ্যাঁ যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়ং হক অ্যাজ হিজ কম্প্যানিয়ন, অর্থাৎ সে যেমন তার পাপিটাকেও তার কম্প্যানিয়ন হিসেবে নিল, সেরকম তার এই হকের ছানাটাকেও কিন্তু কম্প্যানিয়ন হিসেবে তার সঙ্গী করে নিল। সো দ্য মেন্ডিকেন্ট, এবং তারপরে কি হলো, মেন্ডিকেন্ট দ্য প্রিন্স উইথ দ্য পাপি অ্যান্ড দ্য ইয়ং হক ওয়েন্ট অন দেয়ার জার্নি। ওয়েন্ট অন মানে তাদের যাত্রা শুরু করলো, অর্থাৎ কে কে থাকলো, এই মেন্ডিকেন্ট, তোমার এল্ডার প্রিন্স, আর তোমার এই হকের ছানা অর্থাৎ বাজ পাখির ছানাটা, এবং একটা পাপি। At last, they went to the depth of the forest, far away from the house of the man. অর্থাৎ তারা একদম ঘন গহন জঙ্গলের মধ্যে, একদম মানুষের বসতি থেকে অনেক দূরে ঘন জঙ্গলে কিন্তু তারা পৌঁছালো। where the stopped, যেখানে তারা দাঁড়ালো, বিফোর এ হাট, এবং thatched with the leaves, thatch মানে হচ্ছে মেডে, রূপ উইথ স্ট্র অথবা উইট, অর্থাৎ উইট মানে হচ্ছে বড় বড় আমরা সর কাটি বলি না, সেই সর গাছের পাতা, মানে সেই সর গাছের পাতা কিংবা খড় দিয়ে একটা তার ছাদ করা রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তারা দাঁড়ালো, উইথ লিভস। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিকেন্ট সেল, সেটাই হচ্ছে সেই সাধুটার কিন্তু কুঁড়ে ঘর বলা যায়। দ্য মেন্ডিকেন্ট সেড টু দ্য প্রিন্স, মেন্ডিকেন্ট অর্থাৎ সেই সন্ন্যাসী প্রিন্সকে বললো, কি বললো, ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি, তোমাকে কিন্তু এবার এই রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমার সঙ্গে কিন্তু এখানে কিন্তু এই কুড়ে ঘরে কিন্তু তোমাকে থাকতে হবে। ইয়োর চিফ ওয়ার্ক উইল বি কাল ফ্লাওয়ার ফ্রম দ্য ফরেস্ট ফর মাই ডিভোশন, তোমার মেন কাজ হচ্ছে, তুমি এখানে থাকবে, তোমার মেন কাজ হচ্ছে আমার পুজোর জন্য কি করবে, তুমি ওই জঙ্গল থেকে ফুল সংগ্রহ করে নিয়ে আসবে, ফুল সংগ্রহ করা। ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ, কিন্তু তাকে একটা অ্যালার্মিং নোট কিন্তু তাকে কিন্তু দিয়ে দিল, বললো তুমি জঙ্গলের সব জায়গাতেই যেতে পারো, শুধু একমাত্র উত্তর দিকে কিন্তু যাবে না, ঠিক আছে, ওকে কিন্তু বলে রাখলো যে তুমি জঙ্গলে তোমার মেন কাজই হচ্ছে আমার জন্য ফুল সংগ্রহ করা, এবং তুমি জঙ্গলে এখানে সেখানে যেখানে খুশি যেতে পারো, কিন্তু তুমি উত্তর দিকে কিন্তু কখনোই কিন্তু যাবে না, এই কথাটা কিন্তু মনে রাখবে। এটা কে বললো, এটা তোমার এই মেন্ডিকেন্ট কিন্তু তোমার এল্ডার যে প্রিন্স তাকে কিন্তু কথাটা বললো। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ ইভিল উইল বিটাইট ইউ, অর্থাৎ বলছে তুমি যদি নর্থের দিকে যদি যাও তাহলে ইভিল অর্থাৎ তোমার ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ বিটাইট মানে হচ্ছে কোনো কিছু ঘটা, তোমার ক্ষেত্রে কিন্তু ইভিল অর্থাৎ কিছু খারাপ কিছু তোমার ক্ষেত্রে হতে পারে, সেজন্য নর্থের দিকে যেতে তাকে ওয়ার্ন করছে আর কি। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, অর্থাৎ তুমি এখানে তোমার যা ইচ্ছা ফুল, ফল এবং মূল যা আছে, যে বিভিন্ন রুট যা তোমার ইচ্ছা তুমি খেতে পারো, কোনো বারণ নেই। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, তোমার পানীয়র জন্য অর্থাৎ পান জলের জন্য কি করতে হবে, যে ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, ব্রুক মানে হচ্ছে কি ছোট জলধারা, যা নদী, অর্থাৎ সাইডে দেখবে যে নদী বয়ে যাচ্ছে, সেখান থেকে তুমি সেখান থেকে তোমার জল পান করতে পারো। দ্য প্রিন্স ডিসলাইক নিদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, অর্থাৎ তাকে যে কাজটা দেওয়া হলো সেটার প্রতি কিন্তু প্রিন্সের অতটা বিরক্ত লাগলো না, অর্থাৎ অপছন্দ সে করলো না, ঠিকই আছে। অ্যাট ডন, ভোরের বেলা, হি ইউজ টু কাল ফ্লাওয়ার ইন দ্য ফরেস্ট অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিকেন্ট, অর্থাৎ ভোরের বেলা সে ফুল তুলে নিয়ে আসতো এবং সে সেই ফুলগুলো কাকে দিত, সন্ন্যাসীকে দিত। আফটার হুইচ দ্য মেন্ডিকেন্ট went away somewhere the whole day and did not return still sundown,
তারপর কি হতো, সেই ফুলের বেলা সেই ফুলগুলো নিয়ে সেই মেন্ডিকেন্ট সন্ন্যাসী কি করতো, সারাদিন ধরে কিন্তু অ্যাবসেন্ট থাকতো, কোথায় যেন চলে যেত। তারপর সে কখন রিটার্ন আসতো, সে একদম সন্ধ্যাবেলায় কিন্তু রিটার্ন আসতো। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, অর্থাৎ সমগ্র কেউ কুটিতে আর কেউ নেই, সুতরাং সারা দিনটাই প্রিন্সের নিজের ছিল। এবার সারাদিন যা ইচ্ছা সে তাই করতে পারত। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট দ্য ফরেস্ট, অর্থাৎ সে জঙ্গল দিকে যেত উইথ হিজ টু কম্পেনিয়ন্স, তার দুজন যে সঙ্গী ছিল তাদেরকে নিয়ে, দ্য পাপি অ্যান্ড দ্য ইয়ং হক, অর্থাৎ সেই কুকুরের ছানাটা এবং সেই বাজ পাখির ছানাটা সঙ্গে করে তারা যেত। হি ইউজ টু শুট অ্যারোস অ্যাট দ্য ডিয়ার, অর্থাৎ সেই বনে যে জঙ্গলে যে হরিণ থাকতো, অনেক হরিণ ছিল, সেই হরিণকে সে কি করতো, তীরবিদ্ধ করতো, অর্থাৎ তীর ছুটতো তাদের দিকে। অফ হুইচ দেয়ার ওয়াজ দ্য গ্রেট নাম্বার অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, অর্থাৎ সেই টাইমে কি ছিল, সেটা মানে মানে অর্থাৎ ডিয়ারের সংখ্যা কিন্তু সেই টাইমে কোনো অভাব ছিল না, প্রচুর পরিমাণে কিন্তু সেখানে ছিল। ওয়ান ডে, একদিন কি হয় দেখো, তারপর কি হচ্ছে, ওয়ান ডে অ্যাজ হি পিয়ার্স মানে হচ্ছে কোনো কিছু ধারালো অস্ত্র দিয়ে কাউকে বিদ্ধ করা, কি করলো, এ স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণকে, উইথ এ অ্যারো, তীর দ্বারা একটা হরিণকে, হয়তো পুরুষ হরিণকে সে নিশানা করে বিদ্ধ করলো। দ্য উন্ডেড স্ট্যাগ র্যান টুয়ার্ডস দ্য নর্থ, তীরবিদ্ধ হওয়ার পরে সেই উন্ডেড অর্থাৎ আহত হরিণটা কি করলো, একদম সেই যেদিকে নর্থের দিকে তার যাওয়া বারণ ছিল, তো সেই নর্থের দিকে কিন্তু ছুটতে লাগলো। অ্যান্ড দ্য প্রিন্স কি করলো, এবং প্রিন্সও সেই তার পিছনে পিছনে ধাওয়া করতে লাগলো। নট থিঙ্কিং দ্য মেন্ডিকেন্টস বিহেস্ট, অর্থাৎ সেও কিন্তু তার পিছু পিছু ধাওয়া করতে লাগলো, অর্থাৎ তাকে যে বারণ করা হয়েছিল, বিহেস্ট মানে হচ্ছে তাকে সতর্ক করা, অর্থাৎ সতর্ক নয়, অনুরোধ করা, তাকে যে অনুরোধ করা হয়েছে নর্থের দিকে যাওয়া বারণ, কিন্তু সে হরিণের পিছু পিছু সে ছুটতে লাগলো, তার অনুরোধটা তার সেই টাইমে মাথায় ছিল না। ফলোড দ্য স্ট্যাগ হুইচ এন্টার এ ফাইন লুকিং হাউস দ্যাট স্টুড ক্লোজ বাই, অর্থাৎ সেই হরিণটা কোথায় বললে, একটা ফাইন, একটা খুব সুন্দর একটা বাড়ির মধ্যে কিন্তু সেই হরিণটা ঢুকে পড়লো। দ্য প্রিন্স এন্টার, প্রিন্সও কিন্তু সেই রাজকুমারও কিন্তু ঢুকে পড়লো সেই বাড়ি, বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার হি স এ ইয়ং ওম্যান অফ ম্যাচলেস বিউটি সিটিং নিয়ার দ্য ডোর হুইচ এ ডাইস টেবল সেট বিফোর হার, অর্থাৎ সেই ঘরে হরিণটার সাথে যখন ঢুকলো কিন্তু হরিণটাকে দেখতে পেলো না, সেখান থেকে কাকে চোখে পড়লো, একজন অপূর্ব সুন্দরী এক মহিলা, ঠিক আছে, একদম ম্যাচলেস বিউটি, মানে তার সৌন্দর্য অন্য কারোর সাথে তুলনাই করা যায়, মানে এরকম মানে হেভেনলি মেড। তো এরকম একটা জিনিস তাকে কিন্তু মানে মহিলা তার চোখের সামনে পড়লো, যে সামনে কিন্তু ডাইস মানে হচ্ছে পাশা খেলা, একটা টেবিল সাজিয়ে কিন্তু সে বসে রয়েছে। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট হোয়াইল হি অ্যাডমায়ার্ড দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, অর্থাৎ তাকে দেখে, অর্থাৎ এই স্বর্গীয় মানে সৌন্দর্য মহিলার যে সৌন্দর্য দেখে সে কিন্তু স্ট্যাচু হয়ে গেছে, সে কিন্তু একদম রুটেড মানে একদম স্টপ হয়ে গেছে। তো কি বলছে, কাম স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি, অর্থাৎ আগন্তুক, মহিলাটা বলছে এসো আগন্তুক, তাই না, said the lady, and chance has brought to here, but you don't go away without having with me the game of dice, অর্থাৎ চান্স অর্থাৎ ভাগ্যক্রমে হয়তো তুমি এখানে এসে পৌঁছে গেছো, কিন্তু তুমি আমার সাথে একবার মানে ডাইস অর্থাৎ এই যে দাবা খেলা, পাশা খেলা না খেলে তুমি এখান থেকে প্লিজ যেও না, সেটা বলছে আর কি। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল, অর্থাৎ তার কথা শুনে কিন্তু সে কিন্তু খুশি খুশি ভাবে প্রিন্স কিন্তু রাজি হয়ে গেল। অ্যাজ ইট ওয়াজ দ্য গেম অফ রিক্স দে এগ্রিড দ্যাট ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম হি শুড গিভ হিজ ইয়ং হক টু দ্য লেডি, অর্থাৎ যেহেতু খেলার একটা কন্ডিশন আছে, তো পাশা খেলার কন্ডিশন কি হলো, যদি প্রিন্স যদি হেরে যায় তাহলে কি করবে, ওই তাকে কি করবে, ওই ছোট্ট যে হক অর্থাৎ এই বাজ পাখির ছানাটাকে কিন্তু তাকে দিতে হবে। and that if the lady lost it, যদি মেয়েটি যদি হেরে যায়, she would give the prince a young hawk just like that of the prince, অর্থাৎ সেও কিন্তু যদি লেডিটা যদি হেরে যায়, সেও কিন্তু একটা নতুন একটা ইয়ং হক কিন্তু আবার প্রিন্সের কাছে যেটা আছে ঠিক সেরকমই একটা হক কিন্তু বাজ পাখি ছানা কিন্তু তাকে দিয়ে দেবে। দ্য লেডি ওন দ্য গেম, প্রথম শর্ত ছিল, তো লেডি কিন্তু মহিলাটা জিতে গেল, এবং she therefore took the
প্রিন্স হক ইয়ং হক অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কভার্ড উইথ দ্য প্ল্যাঙ্ক। অর্থাৎ একটা হেরে গেল যেহেতু শর্ত, তো কি হয়েছে, শর্ত ওয়াইজ তাকে এই বাজ পাখি ছানাটা দিতে হলো, এবং সেই মহিলা সেই বাজ পাখি ছানাটাকে নিয়ে এসে কিন্তু একটা গর্তের মধ্যে রাখলো, যার উপরে সেই গর্তের উপরে কি ছিল, প্ল্যাঙ্ক অর্থাৎ তক্তা চাপানো ছিল। দ্য প্রিন্স অফার্ড টু প্লে সেকেন্ড টাইম। প্রিন্স বললো একবার হেরে গেছি তো কি হয়েছে, চলো আবার দ্বিতীয়বার খেলবো, তাই না? অ্যান্ড দ্য লেডি এগ্রিড টু ইট, এবং লেডিটা মানে সেই মহিলাও কিন্তু সম্মত হয়ে গেল, এবং দে ফেল টু ইট এগেন, অ্যান্ড দ্য কন্ডিশন দ্যাট ইফ দ্য লেডি ওন দ্য গেম শি উড টেক দ্য প্রিন্সেস পাপি। আবার সেই একই, প্রথমবার হক, দ্বিতীয়বার বলছে এবার যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু আমি তোমার পাপিটাকে নেবো, আবার তুমি যদি জিতে যাও তাহলে কি হবে, তোমার কাছে যে পাপিটা আছে সেরকম ঠিক তোমাকে একটা পাপি আমি তোমাকে রিটার্ন করবো। অ্যান্ড ইফ সি লস হি উড হ্যাভ দ্য প্রিন্স দ্য পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, যেটা বললাম। দ্য প্রিন্স অফার টু প্লে থার্ড টাইম, আবার কিন্তু হেরে গেল, আবার প্রিন্সকে কিন্তু আবার তৃতীয়বার খেলার জন্য অফার করা হলো। অ্যান্ড দ্য কি হচ্ছে মানে ওয়েগার মানে হচ্ছে বাজি, এখানেও কিন্তু বাজি রাখা হলো, ওয়াজ দ্যাট এরকম মানে তৃতীয়বারে বাজিটা এরকম ছিল কি, ইফ দ্য প্রিন্স লস দ্য গেম, যদি রাজকুমার গেমটা হেরে যায়, হি শুড গিভ হিমসেলফ টু দ্য লেডি, অর্থাৎ সে নিজেকে কি করবে, ওই লেডির কাছে নিজেকে সমর্পণ করে নেবে, সমর্পণ করে তুমি যা ইচ্ছা আমাকে নিয়ে করতে পারো। অ্যান্ড টু বি ডান টু বাই এনিথিং সি প্লিজ, হচ্ছে যেটা বললাম যে হেরে গেলে সে নিজেকে ওই লেডির কাছে সমর্পণ করে দেবে, আমাকে নিয়ে এসে যা ইচ্ছে তাই করতে পারে। অ্যান্ড দ্যাট ইফ হি ওন, কিন্তু যদি সে জিতে যায় তাহলে কি করবে, দ্য লেডি শুড গিভ হিম এ ইয়ং ম্যান এক্স্যাক্টলি লাইক হিম, কিন্তু যদি আবার সেই রাজকুমার যদি জিতে যায় তাহলে কি করবে, সেই অপরূপ সুন্দরী অপরূপা মহিলা কি করবে, সেই রাজকুমারের মতো দেখতে একজন আরেকজনকে ঠিক কিন্তু আবার তাকে রিটার্ন করবে, তার ডুপ্লিকেট তার রিপ্লিকা কিন্তু একজন ওকে দেবে। দ্য লেডি ওন দ্য গেম থার্ড টাইম, তৃতীয়বারও কিন্তু লেডি কিন্তু জিতে গেল। শি দেয়ারফর কট হোল্ড অফ দ্য প্রিন্স অ্যান্ড পুট হিম ইন এ হোল কভার উইথ দ্য প্ল্যাঙ্ক, তারপর কিন্তু সেও কিন্তু ওই তিনজন বাজ পাখি এবং কুকুরছানার মতো যেমন তাকে গর্তের মধ্যে ঢুকিয়ে তক্তা চাপা দিয়ে রাখা হয়েছিল, একেও কিন্তু সেই ঠিক একটা গর্তের মধ্যে ঢুকিয়ে তক্তা চাপা দিয়ে একেও কিন্তু রাখা হলো। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট ওমেন অ্যাট অল, এখন বোঝা যাচ্ছে কিন্তু এই বিউটিফুল লেডিটা কিন্তু মোটেও কিন্তু একজন মহিলা নয়, সে কে, সি ওয়াজ রাক্ষসী, অর্থাৎ সে হচ্ছে একজন মানে রাক্ষসী, হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, অর্থাৎ সে হিউম্যান ফ্লেশ মানুষের মাংসের স্বাদ কিন্তু তার মানে খুব পছন্দ আর কি বলা যায়। অ্যান্ড কি হচ্ছে, মাউথ ওয়াটার অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি, টেন্ডার মানে খুব নরম বডি অফ দ্য ইয়ং প্রিন্স, অর্থাৎ ইয়ং প্রিন্সের শরীরের মাংসর প্রতি তার কিন্তু প্রচন্ড একটা লোভ জমে গেল, দেখে তার মাউথ ওয়াটারিং অর্থাৎ মুখ দিয়ে জল পড়তে লাগলো। বাট অ্যাজ সি হ্যাড ডান but as she had her food that day, she reserved the prince for the meal of the following day, অর্থাৎ সেদিন যদি রাক্ষসীটা যদি খিদে না মানে আগের দিন কোনো একটা ভক্ষণ করে যাইতো, যদি না খেত তাহলে সেদিন কিন্তু প্রিন্সকে খেয়ে নিত, সেজন্য সে কি করলো, একে রেখে দিল, রিজার্ভ রাখলো যে থাক বেটাকে কালকে খাবো, এরকম একটা। Meanwhile, তৎক্ষণাৎ কি হলো, there was a great weeping in the house of the prince father, অর্থাৎ প্রিন্স ফাদারের বাড়িতে কিন্তু একটা সবাইকে একটা কান্নার একটা রোল পড়ে গেল। কেন? His brother used to every day to look at the tree planted in the courtyard by his own hand, অর্থাৎ তার ভাই কি করতো, সেই ও যে গাছটাকে যার তার ভালো থাকা মন্দ থাকার একটা ইন্ডিকেশন ছিল, সেই গাছটাই কিন্তু ভাই কিন্তু প্রত্যেকদিন লক্ষ্য করতো। Hitherto, অর্থাৎ hitherto মানে হচ্ছে until, he had found the leaves of a living green color, সে দেখতে পেল কিছু লিভস গ্রিন কালারের রয়েছে, বাট সাডেনলি হঠাৎ করে দেখলো, হি ফাউন্ড সাম লিভস আর ফেডিং, কিছু পাতা আবার দেখা যাচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, এবং হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং, এবং সে রাজাকে সতর্ক করে দিল যে নিশ্চয় আমার বড় দাদা কোনো প্রবলেমে পড়েছে, অ্যান্ড দ্য কুইন অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়ার ফেডিং, এবং কিভাবে এই লিভস আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। দে কনক্লুডেড দ্যাট the life of the elder prince must be in
দ্য গ্রেট ডেঞ্জার, এবং তারা এই সিদ্ধান্ত উপনীত হলো যে নিশ্চয়ই বুঝতে পারলো যে বড় প্রিন্সের জীবন হয়তো কোনো বিপন্ন। দ্য ইয়াঙ্গার দ্য ইয়াঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভ, মানে মনস্থির করলো টু গো টু হেল্প অফ হিজ ব্রাদার, অর্থাৎ তার ভাইকে হেল্প করার জন্য তার মনস্থির করলো, বলাও যা কাজ করাও তাই। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড, কিন্তু সেও তার ভাইয়ের মধ্যে কি যাবার আগে কি করলো, হি প্ল্যান্টেড এ ট্রি কোর্টিয়ার্ড অফ দ্য প্যালেস, সেও কিন্তু একটা যাবার আগে কিন্তু তার প্যালেসে রাজপ্রাসাদে একটা কিন্তু কোর্টিয়ার্ডে আঙিনায় একটা কিন্তু গাছ পুঁতে গেল, যেটা তারও লাইফের একটা ইন্ডিকেশন দেবে। similar the one his brother had planted, যেমন ঠিক তার দাদা মানে রোপণ করেছিল, and which was to be the index of the manner of his life, তাই না? the choose of the কি হচ্ছে, he choose the swiftest মানে সুইফট কথাটা মানে হচ্ছে খুব দ্রুত, একদম দ্রুত একটা কি করলো, স্টিড ইন দ্য কিং স্টেবল, স্টিড মানে হচ্ছে ঘোড়া, একটা স্টেবল মানে হচ্ছে আস্তাবল, তার আস্তাবল থেকে একটা খুব দ্রুত যে ছুটতে পারে সেরকম একটা ঘোড়া সে সিলেক্ট করলো, অ্যান্ড গ্যালপ, খুব তাড়াতাড়ি গেল টুয়ার্ডস দ্য ফরেস্ট, জঙ্গলে গেল। ইন দ্য ওয়ে হি স দ্য ডগ উইথ দ্য পাপি, ঠিক সেই বড় ভাইয়ের মতো সে যাবার সময় রাস্তাতে কি দেখলো, সে একটা পাপি দেখতে পেলো, অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট, এবং সে পাপিটা মনে করে যেহেতু দুই ভাই একই রকম দেখতে, যে দ্য রাইডার ওয়াজ দ্য সেম দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাভ ফর দ্য two princes were exactly like each other and said, as you have taken away my brother, take me also with you, অর্থাৎ ওকে আসতে দেখে সে ভাবলো এই সেই এসে যেহেতু ভাই দুজন একই রকম দেখতে, যেহেতু আগের তারও একটা ভাই কিন্তু তার সেই বড় দাদার সঙ্গে চলে গেছে, তো সেই জন্য এ ভাবছে যে তুমি বলছে যে তুমি আমার ভাইকে নিয়ে গেছো, সুতরাং আমাকেও তুমি নিয়ে চলো। সে কিন্তু বুঝতে পারছে না কিন্তু আলাদা ব্যক্তি, কারণ একই রকম দেখতে। The younger prince understood that his brother had taken away puppy, তখন সেই ছোট রাজকুমার কিন্তু বুঝতে পারলো যে নিশ্চয়ই তার ভাই কিন্তু কি করেছে, তার দাদা কিন্তু তার একটা পাপি অর্থাৎ বাচ্চাকে হয়তো তার সঙ্গে নিয়ে গেছে। He took up a calf as a companion, সে কিন্তু তার একটা বাচ্চাকে কিন্তু as a companion সঙ্গী হিসাবে কিন্তু সে নিয়ে নিল তার সঙ্গে। Further on a young hawk, তারপর আবার একজন ইয়ং যে মানে বাজ পাখি, which was perched on the tree on the roadside, perch মানে হচ্ছে যেখানে যে জায়গাটাতে পাখি বসে সেই জায়গাটাকে বলে, খাঁচার মধ্যে একটা রডের মতো সেটাকেও পার্চ বলে, অর্থাৎ ডালের ওপরে বসে রয়েছে আর কি, ট্রি রোড সাইডে। এবং সে দুটো প্রিন্স, সেও কিন্তু রাজাকে বলছে, সেই রাজকুমারকে বলছে, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার ভাইকে নিয়ে গেছো, টেক মি অলসো, আমাকেও নিয়ে চলো। আই কি হচ্ছে, beseech you, and on which the younger prince ready to took it up. With those companions he went to the heart of the forest, where he saw a hut which was supposed to be the mendicants, অর্থাৎ একেও সঙ্গে নিয়ে কিন্তু সেই জঙ্গলের গভীরে গেল, এবং সেখানে গিয়ে সে কি দেখলো, যে সেই মনে হলো যে এটাই হচ্ছে সেই তার মেন্ডিকেন্ট অর্থাৎ সেই সন্ন্যাসীর কুঠি। But neither the mendicant nor his brother was there. Not thinking what to do or where to go, he dismounted from his horse এবং allow it to gaze, অর্থাৎ সেখানে গিয়ে কি দেখলো, যে সেখানে ভাইও নেই, সেই সন্ন্যাসী নেই, সে কি করবে না বা কোথায় যাবে সে কিছু বুঝতে না পেরে সে ডিসমাউন্টেড অর্থাৎ ঘোড়া থেকে নামলো এবং ঘোড়াটাকে চড়ার জন্য ছেড়ে দিল। While he himself sat inside the house, অর্থাৎ যখন সে নিজে কিন্তু কি করলো, ইনসাইড দ্য হাউসে গিয়ে বসলো। at sunset the mendicant returned to his heart, অর্থাৎ সূর্য ডোবার পরে সে যখন সে সূর্য ডোবার পরেই সে আসতো, সে যখন আসলো তখন কি করলো, and seeing the younger prince said, সে কিন্তু দেখে বুঝতে পারলো, সেই ইয়াঙ্গার প্রিন্সকে দেখে সে কি বললো, আই এম গ্ল্যাড টু সি ইউ, তোমাকে দেখে আমার ভালো লাগলো। আই টোল্ড ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে বলেছিলাম, নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, উত্তরের দিকে যেতে কিন্তু আমি বারণ করেছিলাম, ফর ইভিল দ্যাট ইন কেস উড বিটাইট হিম, অর্থাৎ আমার অনুরোধ ছিল যে তার কি ছিল,
মানে তোমার কোনো কিছু খারাপ যদি উত্তরের দিকে যায়, কোনো কিছু খারাপ হয়তো তার ক্ষেত্রে হতে পারে। বাট ইট সিমস দ্যাট, ঠিক আছে, কিন্তু এটা মনে হচ্ছে যে ডিসওবেইং মাই অর্ডার্স, আমার যে আদেশকে মানে অবমাননা করে, হি হ্যাজ গন টু দ্য নর্থ, সে কিন্তু নর্থের দিকে গেছে, অ্যান্ড হ্যাজ ফলেন ইনটু দ্য টয়েলস মানে হচ্ছে ট্র্যাপ, হয়তো কোনো একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, অফ রাক্ষসী, রাক্ষসী মনে করি রাক্ষসীর কোনো ট্র্যাপে সে হয়তো পড়ে গেছে। হু লিভস দেয়ার, সে উত্তরের দিকে যে জঙ্গলে সে থাকতো। সেই জন্যই আমি কি বারণ করেছিলাম যে উত্তরের দিকে জঙ্গলে যেতে বারণ করেছিলাম, কারণ ওখানে একজন রাক্ষসী থাকে। আমার মনে হয় সেই ট্র্যাপে কিন্তু সে পড়ে গেছে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তাকে উদ্ধার করার মতো আর কোনো আশা কিন্তু নেই, তাকে হয়তো খেয়ে ফেলেছে। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডিভোর মানে যে একদম তাড়াতাড়ি গোগ্রাসে খেয়ে নেওয়া, তাকে হয়তো খেয়ে ফেলেছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোর্থ ওয়াইল ওয়েন্ড টুয়ার্ডস দ্য নর্থ, খুব সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে সে কিন্তু নর্থের দিকে গেল। হোয়ার হি স এ স্ট্যাগ, সেখানে একজন হরিণকে সে কিন্তু একটা হরিণকে সে দেখতে পেল, হুইচ ওয়াজ কি হচ্ছে পিয়ার্স মানে তাকে ওই যে বিদ্ধ হয়ে রয়েছে, উইথ অ্যান অ্যারো। দ্য স্ট্যাগ র্যান ইনটু দ্য হাউস, ঠিক সেই বড় দাদার মতো সেও কিন্তু ছুটে গেল। হুইচ স্টুড বাই, সেখানে দাঁড়িয়ে ছিল। এ ইয়াঙ্গার প্রিন্স ফলোড ইট, সেও কিন্তু ওই হরিণটাকে ফলো করলো। হি ওয়াজ নট এ লিটিল astonished when see instead of seeing stag he saw a woman of the exquisite beauty, অর্থাৎ তার ভাই যেমন প্রথমে সেই হরিণটা দেখার পরিবর্তে তার মেয়েটাকে, সেই অপূর্ব সুন্দরী মেয়েটাকে দেখে কিন্তু মানে কি বলবো একদম আকাশ থেকে পড়েছিল, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু হলো না, কারণ এ তো জানে যে ওই মেয়েটাই তো রাক্ষসী, সেই জন্য সে মেয়েটাকে দেখে কিন্তু মানে মানে এক্সকুইজিট মানে যে আশ্চর্য হলো না তার সৌন্দর্য দেখে। হি ইমিডিয়েটলি মানে কনক্লুডেড, সে সঙ্গে সঙ্গে বুঝতে পারলো, ফ্রম দ্যাট হি হ্যাড হার্ড ফ্রম দ্য মেন্ডিকেন্ট দ্যাট দ্য প্রিটেন্ডেড ওমেন ওয়াজ নান আদার দেন দ্য রাক্ষসী ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ। সে তৎক্ষণাৎ বুঝে গেল যে এই যে ওমেন, সে রাক্ষসী ছাড়া কেউ নয়, যার কবজায় কিন্তু তার দাদা কিন্তু রয়েছে। দ্য লেডি আস্কড হিম টু প্লে এ গেম ডাইস উইথ হার, অর্থাৎ তার ভাইয়ের মতো দাদার মতো তাকেও কিন্তু সেই পাশা খেলতে বললো, এবং হি কমপ্লাইড, সে কিন্তু রাজি হয়ে গেল উইথ দ্য রিকোয়েস্ট, তার ওই লেডির রিকোয়েস্টে। অ্যান্ড দ্য সেম, এবং সেই একইভাবে দ্য কন্ডিশন অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, ওই একই, যে যদি হেরে যায় তাহলে ওই বাজ পাখিটা দিতে হবে, তারপরে কুকুরটা, এবং তারপরে যদি হেরে যায় তাহলে সে নিজেকে ওই সমর্পণ করতে হবে, কি এরকম ব্যাপার। দ্য ইয়াঙ্গার প্রিন্স ওন, কিন্তু এক্ষেত্রে কিন্তু ছোট রাজকুমার কিন্তু জিতে গেল। অন হুইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়ং হক ফ্রম দ্য হোল অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, এবং সেই গর্ত থেকে, যেমন তক্তা ঢাকা যে গর্তটা ছিল সেখান থেকে কিন্তু ইয়ং হক অর্থাৎ বাজ পাখিকে কিন্তু বার করে দিল প্রিন্সকে। দ্য জয় অফ টু হকস অ্যান্ড মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, এবং দুই ভাইয়ের খুব একদম মহামিলন, খুব দারুণ একটা ব্যাপার হলো। এবং দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড দ্য সেকেন্ড টাইম, আবার কিন্তু সেই দ্বিতীয়বার কিন্তু খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, আবার কিন্তু দ্বিতীয়বারও কিন্তু জিতে গেল। অ্যান্ড দ্য লেডি দেয়ারফর ব্রট দ্য প্রিন্স দ্য ইয়াঙ্গার পাপি লাইং ইন দ্য হোল, যেটা গর্তে রাখা ছিল সেটাকে আবার সেই ছোট্ট কুকুরছানাটাকেও কিন্তু দিয়ে দিল। দে প্লেড দ্য থার্ড টাইম, দ্বিতীয়বার কিন্তু আবার এই পাশা খেলা খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন দ্য থার্ড টাইম, এবং হি অলসো ওন দ্য থার্ড টাইম, সেও কিন্তু তৃতীয়বারও জিতে গেল। অ্যান্ড দ্য লেডি ডিমার্ড মানে হচ্ছে আপত্তি করা, এবং আপত্তি করলো টু প্রডিউসিং এ ইয়ং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, অর্থাৎ ওই প্রিন্সের মতো তার যে যমজ ভাই তাকে কিন্তু আবার ফিরিয়ে দিতে কিন্তু সে রাজি হচ্ছিল না, কাচুমাচু করছিল। তো যেহেতু কন্ডিশন, শর্ত, ফি তো দিতেই হবে, তো কি হয়, প্রিটেন্ডিং দ্যাট ইট ইজ ইম্পসিবল টু গেট ওয়ান, বাট দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন অফ হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড, কিন্তু যেহেতু মানে একটু টালবাহানা করছিল, কিন্তু যেহেতু ইনসিস্ট করে এবং যেহেতু রাজি করায় আর কি, এবং অনেক কিছু করার পর কিন্তু সে কিন্তু তার দাদাকে কিন্তু প্রডিউস করে, অর্থাৎ দেয়। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, অর্থাৎ ওই হক ছানার মতো কি হলো, বাজ পাখি ছানার মতো দুই মিলিত হলো, তো দুই ভাইয়ের মধ্যে স্নেহ তো ছিলই আগে থেকে, তো একদম
দুজনে আলিঙ্গন করলে একটা একটা দারুণ একটা ব্যাপার ছিল। এবং দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্স, এবং তখন কিন্তু রাক্ষসী প্রিন্সকে বলল ডোন্ট কিল মি, এবং আমাকে তুমি মেরো না, অ্যান্ড আই উইল টেল ইউ দ্য সিক্রেট হুইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স। অর্থাৎ আমার কাছ থেকে তোমার মানে রাজকুমার, বড় রাজকুমার তো পরিত্রাণ পেল, কিন্তু সে পার্মানেন্টলি কিভাবে তার পরিত্রাণ পাই সেই সিক্রেটটা আমি কিন্তু তোমাকে বলবো, প্লিজ আমাকে তোমরা মেরো না। সি দেন, তারপরে কি করলো, টোল্ড দেম দ্যাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ দ্য ওয়ার্ড ওয়ার্শিপার অফ দ্য গডেস কালী। সে কিন্তু বললো এই যে তোমাদের যে সন্ন্যাসী, যাকে তোমরা ভালো মানুষ মনে করছো, সে কিন্তু একজন কালীর উপাসক। ঠিক আছে, তো কি করে, হু হ্যাড টেম্পল, যার একটা টেম্পল আছে, অর টেম্পল আর নট ফার অফ, খুব একটা দূরে, ওই যে একটা মানে কিছু একটা দূরে, মানে কিছু একটা মানে সামান্য একটা গিয়ে দেখবে একটা মানে মন্দির আছে, এবং দ্যাট হি বিলং টু দ্য কি আছে সেক্ট অফ দ্য হিন্দুস হু সিক্স দ্য পারফেকশন ফ্রম দ্য ইন্টারকোর্স হুইচ দ্য উইদিন দ্য স্পিরিট অর ডিপার্টেড ম্যান। অর্থাৎ তারপরে কি হয়, অর্থাৎ ওই কালী মন্দির যেখানে রয়েছে ওখানে সে কি করে, সে নিজেকে পারফেক্ট করে তুলতে, অর্থাৎ সিদ্ধি লাভ করতে চাই। ঠিক আছে, এবং সে কি করে, এই মরা মানুষের সাথে, সে হিন্দু কমিউনিটি এমন একটা কমিউনিটির সাথে বিলং করে, অর্থাৎ আমরা যখন বলি তান্ত্রিক, ঠিক সেরকম টাইপের। ঠিক আছে, তো সেখানে এই ডেড বডি নিয়েদের, তাদের যে আত্মা, ঠিক আছে, স্পিরিট, তাদের সাথে একটা কি করে তোমার এই যে ইন্টারকোর্স, অর্থাৎ তাদের সাথে ভাব বিনিময়, অর্থাৎ একটা কোনো একটা ব্যাপার সে করতে চায়, যার মাধ্যমে সে কিন্তু সিদ্ধি লাভ করতে চায়, পারফেক্ট হতে চায়। দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইস, এবং তার জন্য সে কি করেছে, স্যাক্রিফাইস মানে দিয়েছে, বলি মানে ত্যাগ করেছে, অ্যাট দ্য কি আছে অল্টার অফ কালী সিক্স হিউম্যান ভিকটিমস হুজ স্কালস কুড বি সিন ইন নিস ইনসাইড দ্য টেম্পল। অর্থাৎ তুমি যদি যাও সেখানে দেখবে এই জিনিসটা করার জন্য, এই যে মৃত ব্যক্তিদের সঙ্গে ভাব বিনিময়ের আদান প্রদানের জন্য 6 জন ব্যক্তিকে, সিদ্ধি লাভের জন্য 6 জন ব্যক্তিকে অলরেডি সে বলি দিয়ে দিয়েছে, স্যাক্রিফাইস করে দিয়েছে। তো তুমি যদি যাও, তুমি সেখানে দেখতে পাবে যে নিস মানে হচ্ছে যে কালীর যে বেদিগুলো থাকে না, ওই বেদির ওখানটাতে দেখবে যে একটা নরমুন্ডু থাকে, একটা ছোট 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 হোল থাকে, ওইগুলোকে নিস বলে। তো ওখানে এই নিসে দেখবে যে মানে যাকে বলে কুলুঞ্চি বা কুলুঙ্গি যাকে বলে, ওই কুলুঙ্গিতে দেখতে পাবে যে 6টা নরমুন্ডু ওখানে রয়েছে, এবং দ্যাট উড বি বিকাম দ্য পারফেক্ট হোয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইস। এবং সে অ্যাকচুয়াল সিদ্ধি লাভ কখন করবে, যখন 7 নম্বর যে ব্যক্তিকে সে যখন মানে উৎসর্গ করবে। অ্যান্ড দ্যাট, এবং কি দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্ডেড, সেই জন্য ফর দ্য 7th ভিকটিম, এবং সেই জন্যই এই যে তোমার যে দাদা এল্ডার প্রিন্স, এই হচ্ছে সেই 7 নম্বর সেই উৎসর্গিত করার জন্য একে নিয়ে আসা হয়েছে। একে উৎসর্গ করার পর, একে বলি দেওয়ার পরই কিন্তু ওই মানে সন্ন্যাসী সিদ্ধি লাভ করবে। দ্য রাক্ষসী দেন টোল্ড দ্য প্রিন্স টু গো ইমিডিয়েটলি টু দ্য টেম্পল অ্যান্ড টু ফাইন্ড আউট ইনসাইড দ্য টেম্পল। বললো তুমি তাড়াতাড়ি, এবার আমরা মানে আমার কথা বিশ্বাস হলে তোমরা তাড়াতাড়ি টেম্পলের ভিতরে যাও এবং সেখানে গিয়ে দেখো। হি ইনকোয়ার্ড, এবং সেখানে সে গিয়ে মানে দেখলো, খোঁজ নিয়ে, দ্য কজ অফ দ্য লাফটার ওয়েন্ট, অ্যান্ড হোয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন সে টেম্পলের ভিতরে গেল, দ্য স্কাল ইনটু দ্য নিস, অর্থাৎ সেই কুলুঙ্গি থেকে মানে সেই খুলিগুলো, নরমুন্ডুর খুলিগুলো লাভ এছে গাস্টলি, মানে লাভ অ্যাট গাস্টলি লাভ, মানে হচ্ছে এক ভয়ঙ্কর ভাবে অট্টহাসা হা 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 করে একটা হাসছে। ঠিক আছে, হরর স্টাক, একদম চমকে ভয়ে একদম, কিন্তু একদম রাজকুমার কিন্তু একদম ভয়ে একদম মানে কাচুমাচু হয়ে গেল। এল্ডার প্রিন্স কি করলো, ওয়েন্ট ইনসাইড দ্য হরর কাস্ট সাইট অফ দ্য সাউন্ড, এই শব্দ শুনে সে কিন্তু ভয় পেয়ে গেল। হি এনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাভটা, সে জিজ্ঞাসা করলো তোমরা এরকম ভাবে হাসছো কেন, অট্টহাসি তোমাদের কারণটা কি। অ্যান্ড দ্য স্কাল স্টোল হিম দ্যাট দে ওয়ার গ্ল্যাড, তারা খুব আনন্দিত। কেন তারা আনন্দিত, বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার মেম্বার, কারণ তারা আরেকজন মেম্বারকে কিন্তু পেতে চলেছে। 7 নম্বর বলে 6 জন রয়েছে, তো আরেকজন সুতরাং তাদের সঙ্গী হবে। ওয়ান অফ দ্য স্কাল অ্যাজ দ্য স্পোকস পার্সন অফ দ্য রেস্ট, অর্থাৎ 6 জনের মধ্যে একজন স্পোক পার্সন হয়ে
সে কিন্তু মানে রিপ্রেজেন্টেটিভ হয়ে কি বলছে, সেড ইয়ং প্রিন্স ইন দ্য ফিউ ডেজ, ওই যে ইয়ং মানে বলছে, ওকে বলছে যে কিছুদিনের মধ্যে দ্য মেন্ডিক্যান্টস, ওই যে তোমার সাধু কি করবে, ডিভোশনস উইল বি কমপ্লিট, কিছুদিনের মধ্যে তার সাধনা কমপ্লিট হবে, অ্যান্ড ইউ উইল বি ব্রট ইনটু দ্য টেম্পল, এবং তোমাকে এই মন্দিরে নিয়ে আসা হবে, অ্যান্ড এবং ইওর হেড উইল বি কাট অফ, এবং তোমার মুন্ডু ছেদ করা হবে, অর্থাৎ বিহেডেড, অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস, সেই জন্য তুমি আমাদের সাথে হবে, আমরা ছজন রয়েছে, তোমার মুন্ডুটাও আমাদের সাথে চলে আসবে এই কুলুঙ্গিতে, সেই জন্য আমরা এই জন্যই হাসছি এটা ভেবে, বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাট হুইচ ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট, কিন্তু তোমার এই মানে এই যে তোমার পরিণতি, এখান থেকে তুমি কিন্তু উদ্ধার পেতে পারো, একটা কিন্তু রাস্তা কিন্তু রয়েছে, তারা বলে দিচ্ছে কি, অ্যান্ড ডু আস গুড, এবং আমাদের ক্ষেত্রেও সেটা ভালো হবে তুমি যদি সেই জিনিসটা করো, ও ডু টেল মি, ঠিক আছে, সেট দ্য প্রিন্স, হ্যাঁ বলছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলো কি ব্যাপার, যেখান থেকে পরিত্রাণ পেতে, যেটা তোমাদেরও লাভ হবে, হোয়াট দ্য ডেট, মানে হোয়াট দ্যাট ডেট ইজ, মানে কোন সেই দিনটা কবে, এবং হোয়াট দ্যাট ওয়ে, সেই মানে পদ্ধতি বা পন্থাটা কি, যেখান থেকে এই পরিত্রাণ পাবো এবং তোমাদেরকে উদ্ধার করতে পারবো, অ্যান্ড আই প্রমিস, এবং আমি প্রমিস করছি, কথা দিচ্ছি, টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, আমি যতটা পারি ভালো করার চেষ্টা করব তোমাদের ক্ষেত্রে। দ্য স্কাল রিপ্লাইড, অর্থাৎ যে নরমুন্ডুগুলো অর্থাৎ খুলিগুলো কিন্তু তখন বলছে, হোয়েন দ্য মেন্ডিকেন্ট ব্রিংস ইউ ইনটু দ্য টেম্পল টু অফার ইউ up in the sacrifice before cutting off your head, he will tell you the prostrate yourself before mother Kali, অর্থাৎ তোমাকে যখন তার ডিভোশন কমপ্লিট হয়ে গিয়ে যখন তোমাকে মন্দিরে যখন নিয়ে আসবে, তখন কি করবে, তোমাকে মা কালীর সামনে তোমাকে প্রস্ট্রেট অর্থাৎ ষষ্ঠাঙ্গে প্রণাম, অর্থাৎ শুয়ে একদম মানে শরীরের প্রত্যেকটা পার্ট যেন মাটিতে টাচ করে, অর্থাৎ ষষ্ঠাঙ্গ প্রণাম, ওটা তোমাকে করাবে, তারপর তোমার কিন্তু মুন্ডু কাটবে, অর্থাৎ ওখানে শোবে সেই টাইমই কেটে দেবে আর কি। অ্যান্ড হোয়াইল ইউ, এবং যখন তুমি কি করবে, এবং প্রস্ট্রেট ইউর সেলফ হি উইল কাট অফ ইউর হেড, বাট টেক ইউর অ্যাডভাইস, কিন্তু শোনো তুমি আমাদের একটা কথা রাখো, কি করবে দেখো তুমি কি বলছো, ওরা কিন্তু উপায় কিন্তু বলে দিচ্ছে, কি বলছে, হোয়েন ইউ টেল টু ডু বো ডাউন বিফোর কালী, যখন তোমাকে বলা হবে মাথা নত করতে মা কালীর সামনে, তখন কি করবে, ইউ উইল টেল হিম, তুমি তাকে বলবে যে অ্যাজ এ প্রিন্স ইউ নেভার বো ডাউন টু এনিওয়ান, বলছে আমরা তো রাজার ছেলে রাজকুমার, আমরা কারোর সামনে মাথা নত করি না, আমরা জানি না কিভাবে মাথা নত করতে হয়, এই কথাটা বলবে, দ্যাট ইউ নেভার নিউ, এবং হোয়াট বোয়িং ডাউন ওয়াজ, কিভাবে এইরকম ষষ্ঠাঙ্গে প্রণাম এরকম করে করতে হয়, and that the mendicant should show it to you by yourself doing it in your presence, এবং যখন তুমি বলবে আমি জানি না, তখন ওই মেন্ডিকেন্ট কি করবে, সে কিন্তু তোমার সামনে এটা করে দেখাবে যে দেখো এরকম ভাবে প্রণামটা করতে হয়, when, এবং যখন he will bow down and show you, যখন তুমি দেখাবে কিভাবে এই যে মাথা নত করে প্রণামটা করতে হয়, how it done, you take your sword, তুমি তোমার তরবারিটা নেবে, and separate his head from his body, এবং সেখান থেকে তার মাথাটাকে কেটে দেবে, আলাদা করে দেবে ধর থেকে, and when you do that we shall all restore alive, এবং তুমি যখন এই জিনিসটা করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আবার পুনরায় কিন্তু আবার মানে জীবিত হয়ে উঠব, as the mendicant vows will be unfulfilled, অর্থাৎ যখন এই সাধুর যখন কি হবে, এই 7 নম্বর বলি যে দেওয়ার ফলে যে সিদ্ধি লাভ করবে, এটা যখন সে আনসাকসেসফুল হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিন্তু আবার পুনরায় নিজেদের লাইফ ফিরে পাবো। তারপর বলছে দেখো, দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্ক দ্য স্কালস, অর্থাৎ এই কথাটা শুনে বড় যে রাজকুমার সে কিন্তু তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলো ফর দেয়ার অ্যাডভাইস, অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হার্ট, এবং সেই কুঠিতে গেল অফ দ্য মেন্ডিক্যান্ট অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, এবং তার মেন্ডিক্যান্ট এবং তার সন্ন্যাসী এবং তার ভাইয়ের সাথে। ইন দ্য কোর্স অফ ফিউ ডেজ দ্য মেন্ডিকেন্টস ডিভোশনস ওয়ার কমপ্লিট, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই মেন্ডিকেটের যে ডিভোশন, তার যে মানে তার পারফেক্ট হওয়ার যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে তার মানে পুজো আর্চা যা ছিল যেটা প্রসেসটা কিন্তু হয়ে গেল, এবার শুধু বলি দেওয়াটা বাকি আছে। অন দ্য ফলোয়িং ডে, এবং সেই দিনে কি করলো, হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী, এবং তাকে বললো
আমার সাথে কিন্তু তোমাকে কালী মন্দিরে যেতে হবে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, অর্থাৎ কিন্তু কি জন্য যেতে হবে সেটা কিন্তু সে মেনশন বললো না। বাট দ্য প্রিন্স নিউ ইট ওয়াজ টু অফার হিম আপ এজ এ ভিকটিম অফ দ্য গডেস টু দ্য গডেস, অর্থাৎ কিন্তু রাজকুমারটা তো সব কিছু আগে জেনে গেছে, তারা জানতো যে তাকে এই জন্যই বলা হয়েছে তাকে মা কালীর কাছে উৎসর্গীকৃত করার জন্য। দ্য ইয়াঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ হিম, তার সাথেও কিন্তু সেই ছোট রাজকুমারও গেল। বাট হি ওয়াজ নট অ্যালাউড, কিন্তু সে কিন্তু তার কিন্তু পারমিশন ছিল না টু গো ইনসাইড দ্য টেম্পল, অর্থাৎ সেই টেম্পলে ঢোকার অনুমতি ছিল না। তখন দ্য মেন্ডিকেন্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী, তখন সে কালীর সামনে মেন্ডিকেন্ট দাঁড়ালো অ্যান্ড সেড টু দ্য প্রিন্সকে বললো যে বো ডাউন টু দ্য গডেস, দেবীর কাছে কি করো, মাথা নত করো। এবং দ্য প্রিন্সেস রিপ্লাইড, প্রিন্সেস তখন ওদের সে শিখিয়ে দেওয়া কথার মতো সেও তখন কিন্তু কি বলছে, আই হ্যাভ নট অ্যাজ এ প্রিন্স বো টু এনিওয়ান, আমি অ্যাজ এ প্রিন্স হিসাবে আমি কিন্তু কখনো কাউকে মতানত করে এরকম প্রণাম করিনি। আই ডোন্ট নো, আমি জানি না কিভাবে, যে হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ দ্য প্রস্ট্রেশন, অর্থাৎ এই ষষ্ঠাঙ্গে প্রণাম কিভাবে করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, আমাকে দেখাও কিভাবে করতে হয়। অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, আমি কিন্তু খুশি খুশি ভাবেই কিন্তু করে দেবো। মা কালীর কাছে প্রণাম করবো কি আছে, আমি তো জানি না কিভাবে করতে হয়, আমাকে আগে দেখিয়ে দেন কিভাবে করতে, তারপর আমি করে দিচ্ছি। দ্য মেন্ডিকেন্ট দেন প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, তারপর সেই ষষ্ঠাঙ্গে মানে সেই সাধুটা প্রণাম করলো। অ্যান্ড দ্য হোয়াইল, এবং তৎক্ষণাৎ কি করলো, হি ওয়াজ ডুইং দ্য সো, সেই তাই করলো। দ্য প্রিন্স অ্যাট ওয়ান্স স্ট্রোক, তার এক ঝটকাতে কি করলো, তার তরবারিতে সেপারেটেড হিজ হেড ফ্রম হিজ বডি, তার মাথা ধর থেকে মাথাটা আলাদা করে দিল। ইমিডিয়েটলি দ্য স্কাল ইনটু দ্য নিস, অর্থাৎ সেই কুলুঙ্গি থেকে সেই নরমুন্ডুগুলো কি করতে লাগলো, নিস অফ দ্য টেম্পল লাভড অ্যালাউড, তারা একদম জোরে জোরে অট্টহাস্য করতে লাগলো। অ্যান্ড দ্য গডেস হারসেলফ বিকাম দ্য কি আছে প্রপিশাস মানে হচ্ছে সুসম্পন্ন, অর্থাৎ যে কালী মানে যার মানে পারফেক্ট হওয়ার জন্য যার আরাধনা করছিল সেই মানে বস্তুটাই কিন্তু এবার এদেরকে দেবে। দেখো সেই জন্য গডেস কালী মানে হারসেলফ বিকাম দ্য মানে তার প্রতি কি হলো, সদয় হলো। অ্যান্ড টু দ্য প্রিন্স, কাদের প্রতি, প্রিন্সদের প্রতি। অ্যান্ড গিভ হিম দ্য ভার্চু অফ দ্য পারফেকশন, অর্থাৎ তাদের এই যে পারফেকশনটা সাধুটা চাইছিল সেই পারফেকশনটা, সেই মানে কি বলবো সঠিক যে ব্যাপারটা, সেই জিনিসটা গুণটাকে কিন্তু এবার রাজকুমারদের দিল। হুইচ ওয়াজ মেন্ডিকেট হ্যাড শাউট টু অবটেইন, যে পারফেকশনটা মেন্ডিকেটটা অর্থাৎ এই সাধুটা কিন্তু পেতে চেয়েছিল এদেরকে বলি দিয়ে। দ্য স্কাল আর এগেইন ইউনাইটেড ইন দেয়ার মানে রেসপেক্টিভ বডিজ, এবং তারা আবার কিন্তু রিইউনাইটেড, তাদের যে নরমুন্ডরা তা আবার নিজে নিজে তাদের বডি ফিরে পেলো, অর্থাৎ নিজে নিজের আবার পুনরায় আবার উজ্জীবিত হয়ে উঠলো। অ্যান্ড বিকেম এ লিভিং ম্যান, একজন জীবন্ত মানুষ হিসেবে তারা উজ্জীবিত হয়ে পড়লো। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং এভাবেই কিন্তু এই দুই প্রিন্স, তার ছোট প্রিন্স এবং বড় প্রিন্স দুজনে মিলে তার দাদাকে রক্ষা করে তার নিজের রাজ্যে ফিরে গেল। তাহলে দেখো এখানে এই যে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, যে পারফেক্ট হতে চেয়েছিল, অবশ্যই পারফেক্ট হওয়া কিন্তু খুবই ভালো জিনিস, কিন্তু কারু ক্ষতি করে, কারু অনিষ্ট করে কিন্তু জীবনে কিন্তু কখনো পারফেক্ট হওয়া যায় না। অর্থাৎ যে খারাপের ওপর যে ভালোর জয়, সেই জিনিসটা কিন্তু বরাবরই যুগ যুগ ধরে চলে আসছে। তো এই জিনিসটাকে বোঝানোর জন্যই কিন্তু তোমাদের এই স্টোরিটা।